মন খারাপ করে তো আর লাভ নেই, যেটা আল্লাহ তাআলা করছে এই নিয়ে তো মন খারাপ করে আর কিছু নাই। কেননা আমার তো আর এটা চাইলেও এটা আর হবে না। আমি সামান্য চার দোকানদার, কিন্তু আমি ছেলের পড়ালেখা বন্ধ করতে আসি না। অনেক কষ্ট করে পড়ালেখা করাইতে আসি আমার আগ্রহের কারণে। হাসপাতালটা যদি আমার একটু সুযোগ দিত, বেটারা ঢুকতে দিত, তখন কিন্তু এদিনটা বিদেশি ডাক্তার ছোট বড় সবাই অপারেশন চলে সেদিন। যদি হ্যাঁ অপারেশন চিকিৎসাটা ভুলও হইতো ওই বেটারা দেখা, কিন্তু আমার ছেলেটা কিন্তু অপারেশনটা করতো। আমি মনে করি, আমি মা, আমি মনে করি আমার ছেলেটা কিন্তু সুস্থ হইতো। দিশে দিশে সচকিত দামিনী চমকিত, দিশে দিশে সচকিত দামিনী চমকিত, চমকে উঠিছে হরিণী, তরা সে চমকে উঠিছে হরিণী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাংলার চিত্রে। আমরা বাংলার চিত্রের প্রতিটি পর্বে তুলে ধরি বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আবহমান গ্রাম বাংলার চিত্র। তবে বাংলার চিত্রের আজকের পর্বটি একটি ভিন্ন বিষয়বস্তু নিয়ে সাজিয়েছি, আর সেটা হচ্ছে রাশেদের হার না মানা গল্প নিয়ে। আমরা এ পর্বটিতে জানবো একজন দৃষ্টি বিজয়ী মানুষ হওয়া সত্ত্বেও রাশেদ কতটা কষ্ট, কতটা স্ট্রাগল করে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখছে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন রাশেদের হার না মানা গল্প। প্রতিকূলতার কাছে হার না মেনে অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে যিনি প্রতিনিয়ত এগিয়ে চলেছেন সামনের দিকে, তার নাম রাশেদ। একসময় এ সুন্দর পৃথিবীর আলো ছায়া, রং আর সৌন্দর্য নিজের চোখে দেখেছেন রাশেদ। কিন্তু সময়ের নির্মমতায় আজ সেই দৃশ্যগুলো যেন শুধুই অতীতের স্মৃতি। এখন আর চোখে পৃথিবী দেখা হয় না তার। তবুও জীবন থেমে নেই। বরং অন্ধকারের মাঝেও নিজের ভেতরেই তিনি খুঁজে নিয়েছেন আলোর পথ। আজ আর নিজের ভাগ্য নিয়ে কোনো আক্ষেপ নেই রাশেদের, নেই কারো প্রতি অভিযোগ। তার কণ্ঠে বরং শোনা যায় এক সাহসী ও দৃঢ় উচ্চারণ। সৃষ্টিকর্তার ইচ্ছা হয়েছে তাই আমাকে এমন করেছেন, এতে আমার কোনো দুঃখ নেই, তবে কারো দয়া নিয়ে বাঁচতে চাই না আমি। এই একটি কথাতেই যেন লুকিয়ে আছে রাশেদের পুরো জীবন দর্শন। রাশেদ, তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই। তুমি 3 ভাইয়ের মধ্যে কত নম্বরে? আমি মেজো। তুমি মেজো ভাই। জি। এখন এই যে তুমি দেখতে পাও না, হ্যাঁ, তোমার 2 ভাই তো একেবারে সুস্থ সবল। এখন তোমার কাছে কি এরকম মনে হয় যে তোমার বাবা মা তোমার চেয়ে ওই 2 ভাইকে বেশি আদর করে? এরকম কিছু ফিল করো তুমি? না, এটা আমার কখনোই এটা মনে হয় না। কেননা আমি এই অবস্থা হওয়ার পর আমি মানে যতটুকু কেয়ারনেস পেতাম বা পাচ্ছি, তার থেকে আমি অধিক, মানে আমার আশার অধিক আমি তাদের কাছ থেকে ওইটা পাই। তুমি বলতে চাচ্ছ তোমার 2 ভাইয়ের চেয়ে তোমাকে তোমার বাবা মা বেশি আদর করে, যত্ন করে? হ্যাঁ। প্রথম ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকটা আমরা যে প্রত্যেকজন যারা ইউজার, ফোনের ভিতরে সেটিংস অপশনের ভিতরে একটা অ্যাক্সেসিবিলিটি নামের একটা অপশন আছে। এখানে একটা টকব্যাক মেনু নামের একটা অপশন, এখানে অন করে যারা শিক্ষিত, যারা বোঝে, তারা সবই ফোন ইউজ করতে পারে। এটা হচ্ছে এটা অত কঠিন বিষয় না। তারপরে আসলে আমার কাছে খুবই কঠিন মনে হয়। আমাদের যাদের 2 চোখ আছে, দেখতে পায়, সব কিছু বুঝার পরে অনেকেই আছে আমাদের সমাজে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারে না, তাই না? জি। তো আলহামদুলিল্লাহ তুমি দৃষ্টি না থাকার সত্ত্বেও তুমি একটা অ্যান্ড্রয়েড ফোনের সব কিছু ব্যবহার করতে পারো। আমরা তোমার অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারটা একটু দেখতে চাই। আপনার যেটা দেখে করে, চক্ষুমান যারা যেটা দেখে করে, সেটা আমাদের শুনে করতে হয়। বিষয়টা হচ্ছে এমন কোনো কাজ নেই যে কোনো কিছু করা যায় না। যদি
ইচ্ছা শক্তি ইচ্ছা থাকলেই হয়। শক্তি থাকে, জি। বিষয়টা হচ্ছে এই প্রথম প্রত্যেকটা কাজই কঠিন যতক্ষণ আয়ত্তে না আসবে। এখন যতক্ষণ শেখার পরে আর ওই কাজটা আর কঠিন মনে হয় না, কেননা পারার পর আর সব কিছুই সোজা। বিষয় হচ্ছে যে আমি ফেসবুক রিলস, মানে তুমি সবকিছুই খুঁজে বের করতে পারো। হ্যাঁ, এই যে কথা বলতেছে, হ্যাঁ। এর মাধ্যমে আমি বুঝতেছি আমাকে কি মানে কোথায় যেতে হবে, হ্যাঁ। কোনটা চাপ দিতে হবে, হ্যাঁ কোন মানে আমার কিভাবে নির্দেশনা দিচ্ছে ওটা আমি বুঝতে পারতেছি। ওটা শুনে আমি এনে ট্যাপ করতেছি। আপনারা যেমন সিঙ্গেল ট্যাপ ইউজ করেন, আমাদের করতে হয় ডাবল ট্যাপ। আচ্ছা, এই অ্যাপসটা কি শুধু তোমাদের জন্যই তৈরি নাকি সবার জন্য? এটা প্রত্যেকটা ফোনে অ্যাক্সেসেবল, মানে এটা যারা জানে না তারা ইউজ করে না। আমাদের ক্ষেত্রে আমরা মানে আমাদের সোসাইটিতে সবাই এটা ইউজ করে। তুমি কিভাবে ফেসবুক ব্যবহার করো আমাকে একটু দেখাবে? এই যে আমি যে এখানে যে ফেসবুক লোগো আছে, এখানে আমি ট্যাপ করলাম। এই যে আমার আইডি, তারপর হচ্ছে তুমি কি তোমার ছবিও আপলোড দাও? হ্যাঁ, আমি আমার ছবি, তারপর রিলস আপলোড দিই, তারপর রিলস প্লে করি, তারপর এই যে এখানে আমার এই যে ইউটিউব আছে, এখানে আমি এখান থেকে আমি মানে যেটা তোমার পছন্দ তুমি সেটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমার কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তুমি তারপরে আমার এই যে- আমাকে একটু দেখাও না ফেসবুকে ধরো আপলোড পর্যন্ত তুমি দেখাও যে কিভাবে একটা ছবি আপলোড করো তুমি। করতে হবে। হ্যাঁ, আপাতত আমি একটা স্টোরি দেখাই, হ্যাঁ। কারণ এটা তো লং প্রসেস। কেন এই যে ধরেন আমি এই যে ক্রিয়েট অপশনে গেলাম, হ্যাঁ। এখানে যে এই যে আমি এই জায়গায় একটা পছন্দ মতো যে মতো কোনো একটা clip- ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে Upload। হ্যাঁ শেয়ার বাটন আছে, আপলোড করে দিই। সেই ক্ষেত্রে তুমি কি শিরোনামও লিখো এখানে? হ্যাঁ, এখানে যে থাম্বনেল থাকে, থাম্বনেলে যদি মনে করি ক্যাপশনে কিছু, হ্যাঁ, ক্যাপশন তুমি লিখতে পারো না? হ্যাঁ বাহ, চমৎকার। আর কি কি পারো এই ফোন দিয়ে তুমি? এখানে এই যে আমার বিকাশ আছে, তারপর হচ্ছে বা তুমি তার মানে কি আমার- কাউকে মন চাইলে বিকাশে টাকা হ্যাঁ। আনতেও পারো, পাঠাইতেও হ্যাঁ পারো। আমার রকেট আছে। মানে সেই ক্ষেত্রে কি কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পসিবিলিটি হয়? এখন বিষয় হচ্ছে সবার ক্ষেত্রে নাম্বারটা যদি রাইট থাকে, কারেক্ট থাকে, এই জায়গায় তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। যদি নাম্বার যদি ভুল হয়, সবারই এটা অন্যজনের মোবাইলে হ্যাঁ, প্রোভাইড আসলে করতে হয়। তুমি যেটা বলতে চাচ্ছ, একজন যারা দেখতে পায় তারাও যদি নাম্বার ভুল করে সেক্ষেত্রে ভুল হবে। হ্যাঁ, আর তুমি তোমার কাছে যদি নাম্বার সঠিক হয়, তুমি কখনো ভুল করো না বা ভুল হয় না হয় না, তোমার। আজ পর্যন্ত হয় নাই। বাহ, চমৎকার চমৎকার, বাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার কি কষ্ট হয় তুমি যে দেখতে পাও না? না, আমার এটা নিয়ে এখন মন খারাপ করে তো আর লাভ নেই। যেটা আল্লাহ তাআলা করছে, এই নিয়ে তো মন খারাপ করে আর কিছু নাই, কেননা আমার তো আর এটা চাইলেও এটা আর হবে না। আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়া এখন পরীক্ষার রেজাল্ট বের হয়নি, দুই আড়াই মাস পরে রেজাল্ট বের হবে। ও, এবার রিসেন্ট পরীক্ষা হ্যাঁ, দিয়েছে, যে জি। সর্বশেষ এইচএসসি হ্যাঁ, পরীক্ষা হলো, সেটা অংশগ্রহণ করেছো? জি, কোন প্রতিষ্ঠান থেকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে? বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ। আমাদের সাধারণ যারা ছাত্রছাত্রী আছে তাদের বই আর তোমাদের বই কি একই রকম নাকি তফাৎ আছে? একটু স্বাভাবিক তফাৎ তো থাকবে। তফাৎটা হচ্ছে ধরেন আপনি দেখে পড়তেছেন, আমাকে এটা হাতের স্পর্শের মাধ্যমে এটা পড়তে হয়। একই পড়া, কিন্তু সেটা হচ্ছে আমি হাতের স্পর্শে পড়ি আর আপনারা এটা দেখে পড়ে। আচ্ছা, আমাদের একটু দেখাবে কিভাবে পড়ো তুমি? এই যে উপরে যে আপনি এই বইটার নাম কি তুমি বলো তো? এই আমি যে তো দেখেন। দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা সেটাই। বইয়ের নাম কি? এই বইয়ের নাম কি তুমি এটা যেটা হচ্ছে, ধরছো? সহপাঠ, সহপাঠ উপন্যাস ও নাটক। নাটক, আচ্ছা আচ্ছা, তুমি একাদশ ও দ্বাদশ আলিম শ্রেণী। তাইলে তুমি কিভাবে এটা দেখলা? এটা হচ্ছে আমাদের যখন আমরা অ্যাট দ্য ফার্স্ট টাইম যখন যেমন এই যে প্লে নার্সারি যেমন ভর্তি হয়, ওরকম যখন আমরা ভর্তি হই, তখন এই আমাদের সরসরা, তারপর হচ্ছে ক খ, তারপর ABCD, প্রত্যেকটি অক্ষরের জন্য একটা নির্দিষ্ট একটা ফোঁটা থাকে, এগুলো মুখস্থ করতে হয়। সর্বোচ্চ
যারা প্রচুর মেধাবী তাদেরকে 3 সপ্তাহ কি 4 সপ্তাহ লাগে, এর বেশি লাগে না। আচ্ছা রাশেদ, তুমি আমাদের দেখাও তুমি কিভাবে বই পড়ো। তাহলে আমি একটা গল্প পড়ে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাতে লাগে, হ্যাঁ, বর্ণগুলা। হ্যাঁ, বর্ণগুলো হাতে লাগে। তা এটা দেখে তোমরা বুঝতে পারো না? হ্যাঁ, এই কারণে আমরা তো শিক্ষা নিয়েছো জি এভাবেই নিছি। এখানে কি লেখা আছে? এই যে তোমার হাতের এখানে কি লেখা আছে? জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2014-2015 শিক্ষাবর্ষ। আচ্ছা, তা বুঝতে পারছি। এভাবে হাতের ছোঁয়ায় তোমরা বইগুলা পড়ো। আচ্ছা, লিখো কিভাবে যদি আমাদের একটু দেখাও। আমাদের বর্তমানে এটা মানে ওই প্রতিষ্ঠানগুলো রেখে দেয়, মানে কেননা এগুলো খুব রেয়ার থাকে। মানে আমাদের যেভাবে আমরা লিখি যে পদ্ধতিতে ওইটা খুবই মানে কম থাকে, তো তাই আমরা ওইটা আনতে পারি না। ওইটা আমাদের যারা জুনিয়র থাকে ওটা তাদেরকে প্রোভাইড করে। ওইভাবে হাতে লিখতে পারো না? হ্যাঁ, মানে ওইটা আমাদের সিস্টেমে লিখতে পারে, কিন্তু আপনাদের যে সিস্টেম এটা তো আমি পারবো। দৃষ্টিহীনতা তার চোখের আলো কেড়ে নিয়েছেন, কিন্তু কেড়ে নিতে পারেননি স্বপ্ন দেখার ক্ষমতা। ছোটবেলা থেকেই রাশেদ বুঝতে পেরেছিলেন জীবনে নিজের অবস্থান তৈরি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই দৃষ্টির সীমাবদ্ধতা, আর্থিক সংকট আর জীবনের নানান প্রতিকূলতা কোনো কিছুই তাকে থামাতে পারেননি। একের পর এক বাধা পেরিয়ে তিনি চালিয়ে গেছেন তার পড়াশোনা। রাশেদের এই পথ চলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা তার পরিবার। তার বাবা নাসির উদ্দিন একজন সাধারণ চায়ের দোকানদার। সীমিত আয়ের এই মানুষটির সামর্থ্য হয়তো খুব বেশি নয়, কিন্তু সন্তানের স্বপ্নের কাছে সেই সীমাবদ্ধতাও যেন হার মেনেছে। ছেলের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। কারণ একজন বাবার কাছে সন্তানের স্বপ্নের চেয়ে বড় সম্পদ আর কিই বা হতে পারে। রাশেদের গল্প তাই কেবল একজন দৃষ্টিহীন মানুষের গল্প নয়, এটি আত্মসম্মান, সাহস, শিক্ষা আর অদম্য ইচ্ছাশক্তির গল্প। যেখানে অনেক মানুষ সামান্য বাধাতেই থেমে যায়, সেখানে রাশেদ প্রতিকূলতাকেই বানিয়েছেন তার পথ চলার শক্তি। চোখে আলো নেই, কিন্তু তার স্বপ্নে আলো আছে। পথে অসংখ্য বাধা, কিন্তু তার মনে হার মানার কোনো ইচ্ছা নেই। রাশেদ এগিয়ে চলছেন নিজের পরিচয়ে, নিজের শক্তিতে, নিজের স্বপ্নকে সঙ্গী করে। কারণ জীবন তাকে যতবারই থামিয়ে দিতে চেয়েছেন, রাশেদ ততবারই যেন বলে উঠেছেন, আমি হার মানব না। আমরা ইতিমধ্যে জেনেছি রাশেদরা 3 ভাই। এখন রাশেদের মায়ের কাছে আমি জানতে চাইবো, আপনার রাশেদ তো দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ, তার মানে সে চোখে দেখে না। এখন আপনার যে 3 সন্তান রয়েছে, আপনি রাশেদকে কি তাদের মতোই ভালোবাসেন নাকি কম ভালোবাসেন? অবশ্যই প্রশ্নটা আমার করা যদিও ঠিক না, তারপরও একজন মা হিসেবে আপনার মুখে আমি শুনতে চাচ্ছি। আমি মা, আমার ছেলে 3টা, কিন্তু আমার ছেলে 3টারে তো আমি একরকমই ভালোবাসতে পারি। আমি তো কম বেশ ভালোবাসতে পারবো না। তারপরও ও দৃষ্টিবন্ধী, আমাদের সবারই ওর উপরে অন্যরকম একটা ভালোবাসা আছে। মানে এক্সট্রা ওর প্রতি কেয়ার, যত্ন করেন আপনারা সবাই, না? সবাই ওর সাথে, ওর বড় ভাই, বাবা, ছোট ভাইও, ভাইয়ের উপর অনেক আমার ভাইয়া দৃষ্টিবন্ধী, ইয়া করে না সব সময়। এই যে মা হিসাবে আপনার কি অনেক বেশি মন খারাপ হয় সে যে দেখতে পায় না? এটা তো মন খারাপ হওয়ার কথাই। আমি মা, আমার ছেলে দেখছে 8 বছর বয়স পর্যন্ত, তারপর আমার ছেলে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। আচ্ছা, কি অন্ধটা কিভাবে হলো? সে ওর চোখ সবসময় বাসা ছিল, বড় বড় দন্ডা চোখ ছিল, সবাই ডিপ জল বলে থাকতে হয়। এখন
হঠাৎ করে ওর একটা বাম চোখটা ছোট হয়ে গেছে, বড় ডান চোখটা একই রকম হয়েছে। মানে ধীরে ধীরে চোখটি ছোট হ্যাঁ। হয়, মানে সেই ও কি অসুস্থ ছিল নাকি এমনি? না না, ও সুস্থ স্বাভাবিক। আমার বড় ছেলের সাথে মনে করেন সব জায়গায় খেলতো, ওরা স্কুল শেষে তো আইসা বা বাইরে বাইরে লিয়ে দেখতো, কি বল খেলতে যাইতো দিন রাসেল আবার ক্রিকেট খেলতো, ক্রিকেট লিয়ে দেখতো। নুরানিকে তো 3 পদা পড়াইছি মাদ্রাসা দিয়ে। হঠাৎ করে ওর চোখে সমস্যা ধরা হয়েছে। পরে আমি মনে করেন শ্যামলী, যে ঠাকুরগাঁও শ্যামলী হাসপাতাল আছে না, হ্যাঁ, চক্ষু হাসপাতাল। চোখ হাসপাতাল সরকারি, এটা গেছি আর একটা পাওয়ারওয়ালা চশমা দিয়েছি। এই চশমাটা দেওয়ার পরে ওর চোখের দোনোটা রেটিনা ছিঁড়ে গেছে বলে। মানে এই চশমার মানে সেক্ষেত্রে বলা চলে ভুল চিকিৎসার কারণে রাশেদের আজকে এই অবস্থা। আমি গেছি 3 মাসের ডেট দিয়েছে, 3 মাস পরে বাচ্চা নিয়ে আসবে। 3 মাস পর আগে আমি গেছি, একদিন দেখি কেউ আমার পাশ কাটায় যা দৌড় দেয়। পরে আমি তো বাবা তুমি আমার দেখতে পারো, ও বললো কি মা আমি তো খেয়াল করি না গে, আমি দৌড় দিছি। পরে শেষে আমি যে ডাক্তারের পরামর্শ গেছি ওই ডাক্তারে বলেছি, ডাক্তারে দেখে গেছি। পরে শুনে আপনারা কাছে আমি আমার থেরাপি দিল, তারপরে আমি পরীক্ষা করে দেখি ওর কি অবস্থা। পরে হ্যাঁ গেছে ডাক্তার, ভালো ডাক্তার, ইসলামী হাসপাতালের জিয়া ডাক্তার ট্রিটমেন্ট করেছে। আর আমি ধানবন্দি থাকাইছি, পড়াশোনা করছে। তো ওরা যেহেতু নিচে ওদের ওর দোকান জুস কিনে নিয়ে আসে, কিন্তু পড়াশোনা ব্যান্ডেজ খোলার পরে ও আর দেখতে পায় না। খুবই দুঃখজনক। তখন বোঝেন একটা মা একটা বাবা তখন কিরকম লাগবে, আসলে এটা বলার ভাষা নেই। ওই ওগুলো মনে করতে চাই না, মনে করতে না, মানা গেলাম। দর্শক বুঝতেই পারছেন, ওনাদের চোখের সামনেই ওনার ছেলে আজকে দৃষ্টি প্রতিবন্ধী। আর এটা আসলে আমাদের সমাজে, আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে থাকে এরকম ভুল চিকিৎসার কারণে। ভুল চিকিৎসার কারণে একজনের জীবন একেবারেই বিপন্ন হয়ে যায়। তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই রাশেদ। আচ্ছা, আপনি একজন সামান্য চায়ের দোকানদার, হ্যাঁ, আপনি চায়ের দোকানদার হওয়া সত্ত্বেও এখানে তো অনেক বেশি ইনকামও হয় না, তারপরেও আপনার যে দৃষ্টি প্রতিবন্ধী যে ছেলেটা রাশেদ, তার পড়াশোনা চালাচ্ছেন, এই বিষয়ে আমাদের একটু বলেন। এই বিষয়ে ওর মনে যে কষ্ট না নিতে পারে, এটার জন্য আমি ওর আগেতে আছি যে ওর চোখ নাই, যে এটা ওর মনে যে কষ্ট না পায়, এই জন্য আমি চেষ্টা করতেছি ওর পড়ালেখা করার জন্য। বা ওর যে বাবা আমার পড়ালো না, আমার কিছু করেও দিয়ে গেল না, এটা লিখে আমি আগেইতেছি, সাহেব ইচ্ছা কষ্ট করতেছি, তারপরেও পড়াশোনা বন্ধ করবো না, আল্লাহ যেটুকু নাই। এই মুহূর্তে আমি আর রাশেদ ছুটে চলছি তার বন্ধু ইউনুসের সাথে দেখা করার জন্য। আমি যখন এই রাশেদের সাথে তার বাসায় গল্প করছিলাম, তখন ইউনুস ফোন দিয়েছে যে বেশ অনেক দিন হয় তার সাথে নাকি দেখা। আমার ওর সাথে আসার একটি উদ্দেশ্য রয়েছে, আর তা হচ্ছে ওর বন্ধু ইউনুস নাকি চমৎকার গান গাইতে পারে। আমি একটু গান প্রিয় মানুষ, তাই রাশেদের সাথে ছুটে চলছি ইউনুসের গান শোনার জন্য। এবং তার বেশ অনেকদিন পর তারা দুই বন্ধু দেখা হওয়ার পর কেমন করে সেই ভাব দেখার জন্য। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো অনুষ্ঠানটি। আমরা রাশেদ সম্পর্কে আরো জানাবো রাশেদের বন্ধু সম্পর্কে। আরে রাশেদ, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো আছে। তোর জন্য 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, তোর তো কোনো দেখাই নাই, এত দেরি কেন করলি বল? আমার সাথে ও আঙ্কেল, আমার নাম মোস্তাফিজুর রহমান সুমন। আমি তোমার কথা শুনে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলাম, যে ভাবলাম রাশেদের সাথে দীর্ঘক্ষণ গল্প করলাম, তো এরই মধ্যে আবার তুমি মনে হয় ফোন দিয়েছিল। তা আমি রাশেদকে বললাম, রাশেদ কে ফোন দিয়েছে? বললো আঙ্কেল আমার এক ফ্রেন্ড অনেকক্ষণ হয় অপেক্ষা করতেছে। তা আমি বললাম চলো আমিও তোমার বন্ধুর সাথে পরিচয় হই। বসো, তোমার নাম কি? আমার নাম ইউনুস। ইউনুস। খুব খুশি হলাম। আচ্ছা, ধন্যবাদ। তুমি বসো, এখানে বসো। রাশেদ বসো। তোমরা তো সবকিছু মিলে ইউনুস, তুমি কেমন আছো? আমি ভালোই আছি।
যাক, তোমরা গল্প করো, শুনি, তোমাদের সাথে আসছি। আর আর আপনি কতদিন- কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আসলে রাশেদের সাথে আমার পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। রাশেদ একজন মেধাবী, রাশেদ একজন কি বলে, ওর ইচ্ছা শক্তি অনেক বেশি। হ্যাঁ, নিশ্চয়ই তোমারও অদম্য ইচ্ছা শক্তি, নিশ্চয়ই তোমারও। না হলে অনেক ছেলে মেয়ে আছে চোখ থাকা সত্ত্বেও তারা কি করে পড়াশোনা করে না। তোমরা অথচ এই দৃষ্টি বিজয়ী হওয়া সত্ত্বেও দুজনেই বাংলা কলেজের স্টুডেন্ট। এটা আমাদের একটা গর্বের বিষয়, কারণ এটা অবশ্যই গর্বের বিষয়। এটা হচ্ছে আমাদের হার নামা একটা যুদ্ধ। হার না হার মানার না মানা যুদ্ধ। যুদ্ধ, হার না মানা যুদ্ধ। তো আসলে ইউনুস, আমরা কি বলে রাশেদের সাথে অনেক গল্প করেছি। আমি তোমার কাছে একটু জানতে চাই, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। তোমার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। ও মাই গড, আমার শরীয়তপুর। তার মানে অনেকটা দেশি ভাই। কাছাকাছি। হ্যাঁ, আচ্ছা, খুবই কাছাকাছি। তোমার কি ইচ্ছা ইউনুস, পড়াশোনা শেষ করে তুমি কি হতে চাও? পড়াশোনা শেষ করে আমি একজন প্রভাষক হতে চাই। মাশাআল্লাহ। বাংলা বিভাগ অথবা সঙ্গীত বিভাগের প্রভাষক হতে চাই। প্রভাষক হিসেবে আমি আমার বাকি জীবনটুকু কাটাতে চাই। আর আমি একটু লেখালেখি করি, আমি সেটাকেও আমি পেশা হিসেবে গ্রহণ করতে চাই। এখানে অনেক রৌদ্র, আমরা কি একটু ছায়া গেলে ভালো হয় মনে হয়? হ্যাঁ, একটু ছায়া চলো আমরা থাকবে। উঠি, আমরা একটু ছায়া যাই এখানে। সবাই ঘোরাঘুরি। গান তো অবশ্যই গাইবো, তবে গান গাওয়ার আগে আমার ব্যাপারে আমি একটু বলি যে আমি মূলত হচ্ছে আবৃত্তি শিখি এবং আবৃত্তি পাশাপাশি গান শিখি। এখন গান শিখছি আমি 2 বছর কি 2.5 বছর হলো। ও, তুমি তো গান তারপরেও শিখো? হ্যাঁ, কোথায় গান শিখো? আমি গান শিখি সঞ্চারী, এটা পাশাপাশি অন্য জায়গায় শেখা হয়, বুলবুল ললিত বল একাডেমি, এখানেও আবৃত্তি সঙ্গীত শেখা হয় আর কি। আর মূলত যে আমি সঙ্গীত শিখি এটা হচ্ছে সঞ্চারী। রিম ঝিম ঘন ঘন রে বরসে, 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 গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, ময়ূর ও ময়ূরী নাচিছে হরসে, রিম ঝিম ঘন ঘন রে বরসে, রিম ঝিম ঘন ঘন রে বরসে, রিম ঝিম ঘন ঘন রে বরসে, দিশে দিশে সচকিত দামিনী চমকিত, দিশে দিশে সচকিত দামিনী চমকিত, চমকে উঠিছে হরিণী তরাসে, চমকে উঠিছে হরিণী তরাসে, রিম ঝিম ঘন ঘন রে বরসে, 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 রিম ঝিম ঘন ঘন রে বরসে। ধন্যবাদ। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। রাশেদ, সত্যি তোমার বন্ধু সম্পর্কে যে বর্ণনা দিয়েছিলে, যে অনেক ভালো কণ্ঠের অধিকারী, বাস্তবে শুনে তাই। ইউনুস, তুমি অনেক চমৎকার গান গাও। আশা করি তোমার যদি গান নিয়ে কোনো স্বপ্ন থাকে, সে স্বপ্ন সৃষ্টিকর্তা সম্পূর্ণরূপে পূরণ করুক। রাশেদ, তুমি তো ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো এইচএসসি তে ভালো যদি রেজাল্ট হয়, কোথায় ভর্তি হওয়ার তোমার ইচ্ছে? স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট প্রায়োরিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটা কি তোমার কোনো সাবজেক্ট উল্লেখ আছে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো? ভালো মাধ্যমে যদি পাই তাহলে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো। বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বা। রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে তোমার মতামত যাতে প্রকাশ করতে পারো, তোমার স্বপ্ন পূরণ করতে পারো, এই প্রত্যাশা রইল। তো রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পর শেষ করে তুমি, সবারই তো এইম ইন লাইফ থাকে, আমরা ছোটবেলায় প্রতিটা স্টুডেন্টেরই থাকে আমি বড় হয়ে এই হব সেই হব। কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ পাইলট হতে চায়। তো তোমার পড়াশোনা শেষ করে কি হওয়ার ইচ্ছে বলো তো? আমার পড়াশোনা শেষ করার পর
আমার যোগ্যতা অনুসারে আমি একটা বিশেষ ক্যাডার যদি হতে পারি তাহলে আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। গুড গুড। বিশেষ তো শিক্ষা ক্যাডার আছে, প্রশাসনিক ক্যাডার আছে, তুমি কোন পথে হাঁটতে চাও? আমি অবশ্যই আমার শিক্ষা দিয়ে মানুষের আমার সবারই আলোকিত করতে চাই, আমার দ্বারা যে অন্য যে শিক্ষিত হয়। বাহ, চমৎকার। দোয়া, আল্লাহর কাছে দোয়া করি তোমার আলোয় অনেক বেশি আলোকিত হোক এই বাংলাদেশ। আর তুমি যে স্বপ্ন দেখছো, এই স্বপ্ন যেন সৃষ্টিকর্তা পূরণ করে, এই প্রত্যাশা দোয়া রইল তোমার জন্য। তোমার জীবনের অনেক সংগ্রামী গল্প শুনলাম আমরা এতক্ষণ। তো আমাদের সমাজে যারা সুস্থ স্বাভাবিক, যারা দুই চোখ দিয়ে পরিপূর্ণ দেখতে পায়, অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনায় মোটেও ভালো না, তার পরিবার অনেক চাপাচাপির পরেও তাদের ভালোভাবে পড়াশোনা করাতে পারে না। অথচ দেখলাম তুমি একজন দৃষ্টি বিজয়ী মানুষ হওয়া সত্ত্বেও তোমার যেমন আগ্রহ ইচ্ছা শক্তি রয়েছে, সেম তোমার বাবা মারও তোমার যে উৎসাহ দিচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। আমি এখন তোমার কাছে জানতে চাইবো তাদের উদ্দেশ্যে যারা দুই চোখ থাকতেও অন্ধ, দুই চোখ থাকতেও অন্ধ এ কারণে বলবো, তারা সুস্থ স্বাভাবিক ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও পড়াশোনা করে না, বা পড়াশোনাকে ভয় পেয়ে পড়াশোনা থেকে ছিটকে পড়ে, তাদের হয়তো পরিবারের লোকজন সুন্দর মতো পড়াশোনা করাতে ব্যর্থ হয়, অনেকে আছে না এরকম, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে এখন 35% অক্ষর জ্ঞানহীন। তাদের একটাই উদ্দেশ্য, আমার কথা, আমি যেটা পারতেছি না, আমার দ্বারা একজন অনুপ্রেরণায় হোক, এটাই আমি চাই। কেননা আমার দ্বারা একজন অনুপ্রেরিত হলে তারা আমার জীবন, লাইফ স্টোরিটা, ব্যাকগ্রাউন্ডটা কেমন, তারা সেটা জানতে পারবে, বুঝতে পারবে কত কষ্ট করে আমার লেখাপড়া করতে হয়। এটাই যদি অনুপ্রেরণা হয়, আর কিছু লাগবে না। কেননা দর্শক, রাশেদ যা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে, ও একজন দৃষ্টি বিজয়ী মানুষ হওয়া সত্ত্বেও কত স্ট্রাগল করে পড়াশোনা করছে, এইচএসসি ফাইনাল দিয়েছেন এবং ওর স্বপ্ন হচ্ছে এই এইচএসসিতে ভালো একটা রেজাল্ট পাওয়ার পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আর ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে বিসিএস শিক্ষা ক্যাডারে যাবেন, যাতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারেন এই বাংলাদেশের মানুষকে। সেটাই তার স্বপ্ন। এই রাশেদের জীবন থেকে আমরা শিক্ষা নেই। আমাদের যারা সমাজে রয়েছেন চক্ষু থাকতে অন্ধ আমি বলবো, কারণ সুস্থ স্বাভাবিক হওয়া সত্ত্বেও যারা পড়াশোনা থেকে বঞ্চিত হও, পড়াশোনা করো না, তারা এই রাশেদের জীবন থেকে শিক্ষা নেই। সে এই দৃষ্টি বিজয়ী হওয়া সত্ত্বেও কতটা কষ্ট করে সে পড়াশোনা চালিয়ে নিচ্ছে, তো তোমরা পারবে না কেন? আমি আশা করব আজকে এই রাশেদের এই ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, এবং যারা পড়াশোনা করতে চাচ্ছেন না তারা আজকে থেকে এই রাশেদের গল্প শুনে আপনারা পড়াশোনা করবেন, এই বিশ্বাস আমার। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলার চিত্রের সাথেই থাকুন।